অবশেষে আজকের এই ভিডিওতে ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ জনন বা রিপ্রোডাকশনের প্রকারভেদের মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি প্রকারভেদ অঙ্গজ জনন নিয়ে একটু কথা বলতে চাই। এর আগের দুটি ভিডিওতে অলরেডি আমরা জননের ইন্ট্রোডাকশন পর্ব, জননের প্রকারভেদ এবং অযৌন জনন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গজ জনন নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রথমে আমরা জেনে নিব অঙ্গজ জনন কি এবং তারপরে এর যে প্রকারভেদ সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। কেননা আমাদের সিলেবাস খুবই সংক্ষিপ্ত, এবারের আমাদের সিলেবাসটাকে খুব খুঁটিয়ে পড়ার অবশ্যই দরকার রয়েছে। কেননা সিলেবাস যেহেতু ছোট, তো অনেক ভিতর থেকে প্রশ্ন এবার হলেও হতে পারে। তো যাই হোক, চলো আজকের আলোচনায় প্রথমে আমরা জেনে নিই অঙ্গজ জনন কি। অঙ্গজ জনন কি? তো খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে জনন প্রক্রিয়ার মাধ্যমে, যে জনন প্রক্রিয়ায় কি হয়, উদ্ভিদের কোনো অঙ্গ থেকে নতুন একটি উদ্ভিদ সৃষ্টি হতে পারে। উদ্ভিদেরই কেন, প্রাণীদের নয় কেন? তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে অঙ্গজ জনন শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই হয়, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু অঙ্গজ জনন দেখা যায় না। যেমনটা অযৌন জনন এবং যৌন জনন প্রাণী উদ্ভিদ দুজনেরই বা দুই প্রকারের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, কিন্তু সেক্ষেত্রে অঙ্গজ জনন শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তো তাই আমাদের সংজ্ঞায় আমরা বলতে পারি যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদের অঙ্গ থেকে নতুন কোনো আবার উদ্ভিদ সৃষ্টি করা যায়, সেই জনন প্রক্রিয়াকেই বলা হয় অঙ্গজ জনন। বা আমরা যদি একটু ভালোভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে জনন প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জীবদেহের কোনো অঙ্গ থেকে নতুন অপত্য উদ্ভিদ বা অপত্য জীব সৃষ্টি করা যায় তাকে অঙ্গজ জনন বলা হয়। এবার চলে আসো, এই যে অঙ্গজ জনন, একে আমরা ইংরেজিতে ভেজিটেটিভ প্রোপাগেশন বলি। তো আমরা একটু লিখে নিচ্ছি, অঙ্গজ জননকে আমরা বলছি ভেজিটেটিভ প্রোপাগেশন। আচ্ছা, এর আগে তো আমরা রিপ্রোডাকশন কথাটা ব্যবহার করতাম, যে অযৌন জনন মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এখানে আমরা প্রোপাগেশন কথাটা ব্যবহার করছি, কিন্তু কেউ যদি আমরা মনে করি যে এখানে আমরা রিপ্রোডাকশন কথাটা ব্যবহার করতে চাই, তো কি পারবো? তো অবশ্যই পারবো। তো আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন লিখতে পারি। ওকে, এবার আমরা চলে আসি এই যে অঙ্গজ জনন, অঙ্গজ জননের এককের নাম কি? যৌন জননের এককের নাম তো আমরা জানি গ্যামেট, অযৌন জননের এককের নাম তো আমরা জানি রেণু। অঙ্গজ জননের এককের নাম কি? অঙ্গজ জননের এককের নাম হচ্ছে প্রোপাগিউল। অবশ্যই মনে রাখবে, অঙ্গজ জননের এককের নাম কি? প্রোপাগিউল। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম অঙ্গজ জনন কি এবং এর এককের নাম কি। এবার চলে আসি এই অঙ্গজ জননের প্রকারভেদ আমরা করব। তো অঙ্গজ জনন মূলত দুই প্রকারের, মনে থাকবে অঙ্গজ জনন প্রধানত দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল, প্রাকৃতিক অঙ্গজ জনন। ওকে, আরেকটা হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল, কৃত্রিম অঙ্গজ জনন। ক্লিয়ার? এবার কথা হলো প্রাকৃতিক অঙ্গজ জনন কাকে বলবো বা কখন বলবো? যখন কোনো অঙ্গজ জনন প্রক্রিয়া প্রকৃতির নিয়ম অনুসারেই হবে, যেখানে মানুষের কোনো হাত থাকবে না, তখন সেটাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলবো। আর যখন মানুষের হাত থাকবে তখন সেটাকে আমরা কৃত্রিম অঙ্গজ জনন বলবো। ক্লিয়ার? আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রাকৃতিক অঙ্গজ জননকে ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। কেননা যেটা আগে বলেছিলাম, এবার আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু ভিতর থেকে আসলেও আসতে পারে। তো চলো খুব সহজভাবে আমরা প্রাকৃতিক অঙ্গজ জননকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। দেখো, প্রাকৃতিক অঙ্গজ জনন আবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত। যেমন প্রাকৃতিক অঙ্গজ জনন উদ্ভিদের প্রধান যে অংশগুলো সেগুলো থেকেই হয়, যেরকম ভাবে
উদ্ভিদের প্রধান তিনটি অংশ মূল, কাণ্ড, পাতা। হ্যাঁ, পাতা দ্বারাও নতুন উদ্ভিদ হয়, মূল দ্বারাও হয়, কাণ্ড দ্বারাও হয়। তো এই তিনটি অংশ দ্বারা তো হয়। এছাড়াও আমাদের বইয়ের বাইরে আমরা আলোচনা করতে পারি বুলবিল। বুলবিল দ্বারাও কিন্তু প্রাকৃতিক অঙ্গজনন হয়। তো আমরা একটু লিখে নিই, মূল অর্থাৎ রুট দ্বারা হয়। ওকে, 2 নাম্বার কাণ্ড অর্থাৎ স্টেম দ্বারা হয়, পাতা বা লিফ পাতা দ্বারা হয়। এছাড়াও আর একটা কি বললাম, বুলবিল। তো বুলবিল দ্বারাও কিন্তু আমাদের প্রাকৃতিক অঙ্গজনন হয়। তাহলে প্রাকৃতিক অঙ্গজননের বেশ কয়েকটি ভাগ আমরা লিখে নিলাম। এবার দেখো এদের উদাহরণগুলো এবং কিভাবে হয় সেটা আমাদের পড়া খুব খুব বেশি দরকার। তো চলো প্রথমে আমরা দেখে নিই মূল দ্বারা কোন গাছে হয়। দেখো মূল দ্বারা বেশ কিছু গাছ রয়েছে, তার মধ্যে তোমরা মনে রাখতে পারো ডালিয়া। এই যে ডালিয়া ফুল বিভিন্ন কালারের হয়, সেই ডালিয়া গাছে হয়। এছাড়াও শতমূলী, এটার ক্ষেত্রেও হয়। এবং খুবই কমন একটি নাম মিষ্টি আলু, এই মিষ্টি আলুর ক্ষেত্রেও কিন্তু এই মূল দ্বারা জনন প্রক্রিয়া সম্পন্ন করতে দেখা যায়। তোমরা যদি দেখো একটু ডালিয়া এই যে গাছটা বা এই ফুলের গাছটাকে তোমরা খুব ভালো চেনো, অনেক বড় ফুল হয়। তো এই ডালিয়া গাছটাকে যদি তোলা যায় তাহলে নিচের দিকে দেখা যাবে যে মিষ্টি আলুর মতোই কতগুলো মোটা মোটা অংশ, অর্থাৎ মূলগুলোই মোটা হয়ে গেছে। এবং এই যে মোটা অংশগুলো, এই মোটা অংশগুলো অর্থাৎ ডালিয়া গাছটাকে যদি আমরা না তুলি, ডালিয়া গাছটাকে যদি রেখে দিই এবং যদি আমরা দেখি 1 বছর পর ওই ডালিয়া গাছটা মারা গেছে, তারপরেও তার যে মূলগুলো থেকে যাবে সেই মূলগুলো থেকে আবার নতুনভাবে কিন্তু ডালিয়া গাছ জন্ম নিবে। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা প্রাকৃতিকভাবেই হবে, সেখানে মানুষের কোনো হাত নেই। তো এই যে ডালিয়া মূল দ্বারা জনন প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজননের একটি ভাগ। এছাড়াও চলে আসো মিষ্টি আলু। মিষ্টি আলুর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা যদি একটা মিষ্টি আলুর গাছ হয়, এই গাছটা মিষ্টি আলুর, তো এর যে মূল মাটির নিচে এরকম থাকে বিস্তারিত। তো এর মূলগুলো কি দেখা যায় যে এরকম অনেক দূরে বিস্তারিত হয়েছে, কিন্তু মিডিলের দিকে মূলটা এসে অনেকটা মোটা হয়ে গেছে। ধরো এই অংশটা মোটা হয়ে গেছে এবং আমরা পরবর্তী সময়ে এই অংশটাই কিন্তু তুলে মিষ্টি আলু হিসাবে খাই। তো এই অংশটাকে যদি আমরা না তুলি, কিছুদিন পর দেখা যাবে, অর্থাৎ 1 বছর পর দেখা যাবে বা তাদের প্রজননের সময় দেখা যাবে এই গাছটা যখন মারা যাবে, তারপরে এগুলো যখন মাটির ভিতরে থাকবে, এই অংশ থেকে আবার নতুনভাবে মিষ্টি আলুর গাছ হবে। তোমরা এই যে মিষ্টি আলুর সঙ্গে পরিচিত, তোমরা জানো যে এটা মিষ্টি আলু। তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আলু, এইদিকেও মূল ছিল, এইদিকেও মূল ছিল, দেখতেই পাচ্ছ এদিকেও মূল ছিল, এদিকেও মূল ছিল। এই মিডিলের অংশটা মোটা হয়ে গেছে, এই অংশটা কেটে আমরা কিন্তু আমাদের খাদ্য হিসাবে, অর্থাৎ মিষ্টি আলু খাদ্য হিসাবে ব্যবহার করছি। তো এটা এক ধরনের মূল, এই মূলটা কিন্তু নতুনভাবে গাছ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। তো মূল দ্বারা বংশ বিস্তার করতে পারে মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী। উদাহরণগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। এরপরে চলে আসো কাণ্ড। এই যে কাণ্ড দ্বারা বংশ বিস্তার, প্রধানত এই কাণ্ড দ্বারা বংশ বিস্তারকে আমাদের বইয়ের মধ্যে শুধু 2-1টি উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে বেশ অনেক উদাহরণ দেওয়া যায়। যেরকম ভাবে আমরা দিতে পারি ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, ঠিক আছে। এছাড়াও আমরা দিতে পারি বায়বীয় কাণ্ড, বায়বীয় কাণ্ড। এবং এছাড়াও আমরা দিতে পারি লতানো কাণ্ড। ওকে, তাহলে কাণ্ডকে আমরা ভূনিম্নস্থ, বায়বীয় এবং লতানো কাণ্ড এতগুলো ভাগে ভাগ করতে পারি। দেখো ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড মানে যেগুলো মাটির নিচে থাকে। তো মাটির নিচে বেশ কতগুলো পরিবর্তিত কাণ্ড দেখা যায়। যেরকম ভাবে এই ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে বেশ কয়েকটি ভাগ আছে আবার। যেরকম ভাবে প্রথমটা আমরা লিখতে পারি কন্দ, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে স্ফীত কন্দ, তৃতীয় হচ্ছে গ্রন্থি কন্দ, গুড়ি কন্দ। ওকে, তাহলে এই যে ভূনিম্নস্থ কাণ্ডগুলো, সেগুলোকে আমরা এই মোটামুটি 4 রকমের ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্দ, স্ফীত কন্দ, গ্রন্থি কন্দ আর গুড়ি কন্দ। এবার চলে আসো কন্দ কোনগুলো।
কন্দ হচ্ছে যেরকম হচ্ছে রসুন, পেঁয়াজ, এই যে রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে কন্দ। এই যে রসুন পেঁয়াজ এগুলো কন্দ, অর্থাৎ এগুলো এক ধরনের ভূনিম্নস্থ কাণ্ড। সোজা কথায় ভূনিম্নস্থ কাণ্ড হচ্ছে রসুন পেঁয়াজ। এবং এই রসুন পেঁয়াজ আমরা যদি দেখি এগুলো কিন্তু মূল নয়, আমরা যদি মূল ভাবি তাহলে ভুল ভাবছি। তোমরা যদি দেখো এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ এটা হচ্ছে একটা কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, এবং এর মূল কিন্তু নিচের দিকে থাকে। এখানে মূলগুলো কেটে দেওয়া হয়েছে, এই মূলগুলো নিচের দিকে থাকে। এবার কথা হলো এই পেঁয়াজটাকে মূল কেটে যদি আমরা লাগাই তারপরেও দেখতে পাবো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা উপরের দিকে কিন্তু বিটপ অলরেডি বেরোচ্ছে, ঠিক আছে, মুকুল বেরোচ্ছে। তো এখান থেকে আবার নতুনভাবে আমরা কি পাবো, পেঁয়াজের গাছ পাবো। এবং এটা যদি আমরা না তুলি, যদি এই গাছটা যদি থাকতোই পেঁয়াজের গাছটা, তাহলে নতুনভাবে এ আবার পেঁয়াজের গাছ তৈরি করতো, সেখান থেকে আবার সে পেঁয়াজ তৈরি করতো, সেগুলো আবার পেঁয়াজের গাছ তৈরি করতো। তো এটা অটোমেটিক্যালি কি চলতেই থাকতো। তো এই যে পেঁয়াজ, এছাড়াও তোমরা আমার সামনে এই যে দেখতে পাচ্ছ এটা রসুন, তো রসুনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ অলরেডি বেরিয়ে গেছে মুকুল, এটাও লাগালে আমরা রসুন গাছ পেয়ে যাব। তো এগুলো অ্যাকচুয়ালি কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড। তাহলে তোমরা বুঝে গেলে কন্দের মধ্যে রসুন, পেঁয়াজ। এবার চলে আসো স্ফীত কন্দ। স্ফীত কন্দ হচ্ছে আলু, আমাদের যে সাধারণ আলু সবজি হিসাবে যেটা আমরা খাই সেটা হচ্ছে স্ফীত কন্দ। এবং এই আলুর মধ্যে কিন্তু বেশ অনেকগুলো চোখ থাকে, এগুলোকে চোখ বলা হয়। এবং এই যে চোখগুলো, এগুলো থেকে কিন্তু নতুনভাবে গাছ জন্ম নিতে পারে। তো এই যে আলু এক ধরনের স্ফীত কন্দ, ভূনিম্নস্থ কন্দ, মাটির নিচে থাকে। এবং এই আলুকে যদি আমরা না তুলি তাহলে দেখতে পাবো যে একটা আলুর গাছই বেশ কয়েকটা গাছ দিয়েছে। একটা আলুর গাছ থেকে বেশ কয়েকটা আলু হবে এবং সেই আলু থেকে বেশ কয়েকটা গাছ হবে। যেরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে আলুটা, এই আলুটাকে যদি আমরা লাগাই তাহলে দেখতে পাবো যে এই যে অংশগুলো থেকে যেগুলোতে অলরেডি মুকুল বেরিয়ে গেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা চোখ থেকে কিন্তু এই মুকুলগুলো বেরিয়েছে, দেখতে পাচ্ছ এগুলো। ওকে, তো এই একটা আলু থেকে আমরা বেশ কয়েকটা গাছ কিন্তু পাবো। তাহলে এটা হচ্ছে ভূনিম্নস্থ কন্দের মধ্যে যে ভাগটা স্ফীত কন্দ, সেই স্ফীত কন্দ হচ্ছে আলু। তো এই আলু বংশ বিস্তার করতে সক্ষম। গ্রন্থিকন্দ, গ্রন্থিকন্দের মধ্যে আসবে আদা, হলুদ। ওকে, আদা, হলুদ এগুলো গ্রন্থিকন্দ। তোমরা যদি দেখো এই যে আদা, এটা হচ্ছে আদা, এটা কাণ্ড, এবং এই আদার এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মূল। তো এই আদাকে যদি আমরা লাগাই, এই যে আদা এটাও, ঠিক আছে, এটাকে যদি আমরা লাগাই তাহলে কি পাবো, আবার নতুনভাবে গাছ পাবো। এবং সেই গাছটা যদি সেই গাছটাকে না তুলি, সে আবার অনেকগুলো গাছ সৃষ্টি করতে পারবে। তো এটা হচ্ছে স্ফীত কন্দের উদাহরণ। গুড়িকন্দের মধ্যে চলে আসবে ওল এবং হচ্ছে কচু, এগুলো হচ্ছে গুড়িকন্দ। তো তোমরা বুঝতেই পারছো এগুলো সমস্ত হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে পড়বে। তো ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে তোমরা এগুলো সব নাম মনে রাখবে, যেন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব সহজ ভাবে তোমাদের মনে থাকে। এতগুলো নাম কিন্তু আশা করছি তোমাদের খুব সহজেই মনে থাকবে। ওকে, এবার চলে আসো বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ডের মধ্যে তোমরা অলরেডি পড়েই নিয়েছো যে আমাদের 4 নম্বর চ্যাপ্টার, সেখানে আমরা পড়েছিলাম অভিযোজনের ক্ষেত্রে পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড অর্থাৎ ক্যাকটাসের ক্ষেত্রে এই যে পর্ণকাণ্ড, সেটা বায়বীয় কাণ্ড, এবং সেই পর্ণকাণ্ড থেকে আবার নতুনভাবে কিন্তু গাছ পাওয়া সম্ভব। ঠিক আছে, লতানো কাণ্ডের মধ্যে এখানে তোমাদের লতানো কাণ্ডের মধ্যে দুটো ভাগ পড়তে হবে। একটা হচ্ছে বক্রধাবক, কি বললাম, বক্রধাবক, আর একটা হচ্ছে খর্বধাবক। মনে থাকবে, একটা হচ্ছে বক্রধাবক আর একটা হচ্ছে খর্বধাবক। খর্বধাবককে তোমরা মনে রাখবে অফসেট, খুব ইম্পর্টেন্ট, অফসেট দ্বারা বংশ বিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম। আর বক্রধাবক এটাও খুব ইম্পর্টেন্ট, বক্রধাবক দ্বারা বংশ বিস্তার করে এরকম উদাহরণ হচ্ছে স্ট্রবেরি, মেন্থা, হ্যাঁ। আর খর্বধাবক দ্বারা কচুরিপানা, কচুরিপানা খর্বধাবক দ্বারা বংশ বিস্তার করে। এছাড়াও টোপাপানা, টোপাপানাও কিন্তু খর্বধাবক দ্বারা বংশ বিস্তার করে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বক্রধাবক দ্বারা স্ট্রবেরি আর মেন্থা, মনে রেখো খুবই ইম্পর্টেন্ট,
ওকে, এরপরে আমরা পাতা দ্বারা জনন প্রক্রিয়া সম্পন্ন করে এরকম উদাহরণ পড়ব। পাতা দ্বারাও নতুন গাছ হয়। খুবই কমন একটা নাম তোমরা জানো পাতা দ্বারা, সেটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচি, ওকে, এই পাথরকুচি গাছের ফুল হয়, ঠিক আছে, কিন্তু তারা ফুলের উপর ভরসা করে না, ফুল থেকে যে ফল সেই ফলের উপর ভরসা করে না, এরা কিন্তু পাতা দ্বারাই এদের বংশ বিস্তার করে, পাতা দ্বারাই কিন্তু এদের নতুন গাছ তৈরি হয়ে যায়। আমার কাছে এখন উপস্থিত রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাথরকুচির পাতা, ঠিক আছে, এরকম ঠিক পাতাগুলো হয়। এবং এই যে পাথরকুচি তোমরা দেখতে পাচ্ছ এই যে কালো কালো অংশগুলো, স্পষ্ট হচ্ছে কিনা তোমরা একটু দেখার চেষ্টা করো, এই যে কালো কালো প্রত্যেকটা অংশগুলো, এই অংশগুলো থেকে নতুনভাবে মুকুল, এটা যদি ঝরে পড়বে যখন মাটিতে, তখন নতুনভাবে এইগুলো থেকে অংশগুলো থেকে নতুনভাবে মুকুল সৃষ্টি হবে, অর্থাৎ নতুনভাবে গাছ তৈরি হবে, অর্থাৎ পাতা থেকেই গাছ তৈরি করতে পারে পাথরকুচি। ওকে, এদের যদিও ফুল হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাথরকুচি ফুল। ওকে, তো এরা ফুলের যে ফল সেগুলোর উপর ভরসা টরসা রাখে না, এরা ভরসা রাখে এই পাতার উপরে, পাতা ঝরিয়ে ফেলে এবং পাতা থেকে নতুনভাবে গাছ সৃষ্টি হয়ে গেল। তো এত কষ্ট করার কোনো দরকার নেই ফুল থেকে ফল তৈরি করার। ক্লিয়ার? তো এই পাথরকুচি এবং পাথরকুচি ছাড়াও বিগোনিয়া, মনে রাখবে বিগোনিয়া, এরাও কিন্তু পাতা দ্বারা বংশ বিস্তার করে। ক্লিয়ার? এরপরে বুলবিল, লাস্ট আজকের আলোচনায় বুলবিল, এই বুলবিল যারা বংশ বিস্তার করে তোমরা মনে রাখবে চুপড়ি আলু। কি বললাম? চুপড়ি আলু। এই চুপড়ি আলু বুলবিল দ্বারা বংশ বিস্তার করে এবং এই বুলবিল দেখতে বেশ গোলাকৃতি হয়, এরকম ধরো হচ্ছে একটা কাণ্ড, এই কাণ্ডের মধ্যে ধরো এটা পাতা, ঠিক এই পাশে এরকম ভাবে গোলাকৃতি আকারের থাকে বুলবিল। এবং এই যে বুলবিল, এই বুলবিল দ্বারাও কিন্তু বংশ বিস্তার সম্ভব, অর্থাৎ বুলবিল দ্বারাও নতুন গাছ তৈরি করা সম্ভব, এবং এরকমটাই করে হচ্ছে চুপড়ি আলু। তো যাই হোক, আজকের এই যে আলোচনা অঙ্গজ জননের প্রকারভেদের মধ্যে একটা প্রকারভেদ আজকে আমি আলোচনা করলাম, যেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, যেটা নিজের থেকেই হয় প্রাকৃতিকভাবে। আরেকটা প্রকারভেদ থেকে গেল কৃত্রিম অঙ্গজ জনন, যেটা আমি অবশ্যই প্র্যাকটিক্যালি, অর্থাৎ কাণ্ড দ্বারা আমরা যখন কেটে লাগাই, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কলম, জোর কলম, দাবা কলম, শাখা কলম, সেই কলম নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে কোনটা শাখা কলম, কোনটা গুটি কলম, কোনটা দাবা কলম এবং কোনটা জোর কলম। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যেরকম একটি চ্যানেল রয়েছে যেখানে লাইফ সায়েন্সের সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য সবাইকে টাটা।